চলুন আজ এমন একজনের জীবন নিয়ে কথা বলি যিনি শুধু একজন কবি ছিলেন না, ছিলেন এক যুগশ্রেষ্ঠা। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে অনেক বিস্ময়। আসুন সেই গল্পটাই আজ একটু কাছ থেকে দেখি। একটা প্রশ্ন কিন্তু শুরুতেই মাথায় আসে, তাই না? যে ছেলেটা কোনোদিন স্কুলের চৌখাট পেরোল না, বাড়িতে বসে পড়াশোনা করল, সে কিভাবে বিশ্বকবি হয়ে উঠল, কিভাবে সারা দুনিয়া তাকে চিনল? এই রহস্যের উত্তরটাই আমরা খুঁজব তার জীবনের নানা বাঁকে। যে কোনো মহিরুহের গল্প তো তার শিকড় থেকেই শুরু হয়। তো চলুন আমরাও ফিরে যাই রবীন্দ্রনাথের জন্ম আর শৈশবের সেই দিনগুলোতে। দেখি কিভাবে তার প্রতিভার প্রথম স্ফুলিঙ্গগুলো জ্বলে উঠেছিল। রবীন্দ্রনাথ জন্মেছিলেন কলকাতার এক খুবই ধনী আর সংস্কৃতিমনা পিরালি ব্রাহ্মণ পরিবারে। কিন্তু তার পূর্বপুরুষদের শিকড়টা ছিল কিন্তু আজকের বাংলাদেশের খুলনা জেলার পিঠাভোগ গ্রামে। মানে জন্ম আর বংশ দুই দিক থেকেই একটা বিরাট সাংস্কৃতিক পরিমণ্ডলে তার বেড়ে ওঠা। আর এইখানেই তার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং মোড়টা। রবীন্দ্রনাথ কিন্তু আর 5টা ছেলের মতো স্কুলে যাননি। তার পুরো পড়াশোনাই হয়েছিল বাড়িতে, গৃহশিক্ষকদের কাছে। ভাবুন তো, এই যে একটা বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে শেখা, এটাই হয়তো তাকে নিজের মতো করে ভাবতে শিখিয়েছিল। তো শৈশবের এই অন্যরকম ভিত্তি থেকেই জন্ম নিল এক উদীয়মান প্রতিভা। কৈশোর আর যৌবনে তার কলম আর ভাবনার জগৎটা কিভাবে ডালপালা মেলছিল, চলুন এবার সেই পর্বে যাওয়া যাক। ভাবা যায় মাত্র 8 বছর বয়স, যে বয়সে বেশিরভাগ ছেলেমেয়েরা খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকে, সেই বয়সে রবীন্দ্রনাথ কিন্তু শব্দের জাল বুনছেন, কবিতা লিখছেন। মানে প্রতিভাটা ছিল একেবারে জন্মগত। আর সাহিত্য জগতে তার আনুষ্ঠানিক পা রাখাটা হয় 1874 সালে। তত্ত্ববোধিনী পত্রিকায় ছাপা হল তার লেখা অভিলাষ কবিতাটা। এটাই ছিল তার প্রথম প্রকাশিত কোনো লেখা। আর এখান থেকেই তো এক কিংবদন্তির যাত্রা শুরু হল। এরপর তার জীবনে এলো বেশ কয়েকটা বড়সড় পরিবর্তন, যা তার ভাবনা চিন্তাকে একদম বদলে দিয়েছিল। মাত্র 17 বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড গেলেন, যা তার দুনিয়া দেখার চোখটাই খুলে দিল। তারপর 1883 সালে বিয়ে করলেন মৃণালিনী দেবীকে। জীবনে এলো স্থিতি। আর 1890 সালে যখন পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারিতে থাকতে শুরু করলেন, তখন তিনি বাংলার প্রকৃতি আর সাধারণ মানুষকে একেবারে কাছ থেকে চিনলেন। এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু তার সৃষ্টিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথ তো শুধু লিখেই থেমে থাকেননি, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা এবং একজন নির্মাতা। চলুন এবার দেখি কিভাবে তিনি তার শিক্ষা ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন আর এমন কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যা আজও আমাদের পথ দেখায়। 1901 সাল শান্তিনিকেতনে তিনি প্রতিষ্ঠা করলেন ব্রহ্মচার্য আশ্রম। মানে এটা ছিল একদম অন্যরকম একটা স্কুল, প্রাচীন ভারতের আশ্রমের মতো প্রকৃতির কোলে পড়াশোনা। এই ছোট্ট স্কুলটাই কিন্তু পরে বিশ্ববিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। শিক্ষার জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন তিনি। এই সময়টা ওনার জীবনে একদিকে যেমন সৃষ্টির, তেমনি অন্যদিকে ব্যক্তিগত কষ্ট আর সামাজিক দায়িত্ববোধের এক অদ্ভুত মেলবন্ধন। দেখুন, 1901-এ ব্রহ্মচার্যাশ্রম গড়লেন, ঠিক তার পরের বছরই 1902-এ স্ত্রী মৃণালিনী দেবী মারা গেলেন। আবার 1905-এ যখন বঙ্গভঙ্গ হল, তিনি কিন্তু চুপ করে বসে থাকলেন না, সরাসরি আন্দোলনে জড়িয়ে পড়লেন। ওনার স্বপ্নটা শুধু বইয়ের পাতায় আটকে ছিল না, গ্রামের উন্নতি নিয়েও তিনি ভাবতেন। তাই 1921 সালে প্রতিষ্ঠা করলেন শ্রীনিকেতন। আর এর ঠিক 2 বছর পর 1923 সালে তার স্বপ্নের বিশ্বভারতী একেবারে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল। একজন সত্যিকারের স্রষ্টা তো শুধু শিল্প নিয়েই থাকেন না, সমাজের বিবেক হয়ে ওঠেন। রবীন্দ্রনাথও তাই হয়েছিলেন। এবার আমরা তার সেই রূপটা দেখব যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে নিজের সম্মান, নিজের উপাধি সবকিছু ত্যাগ করতেও দুবার ভাবেননি। ঘটনাটা খুব ইন্টারেস্টিং। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে সাহিত্যের জন্য নাইট উপাধি দিয়ে সম্মানিত করল। বিরাট সম্মান। কিন্তু ঠিক 4 বছর পরে 1919 সালে তিনি সেই উপাধি ফিরিয়ে দিলেন। কেন? এই গ্রহণ আর বর্জনের মধ্যেই কিন্তু তার নৈতিকতার আসল জোটটা লুকিয়ে আছে। কারণটা ছিল 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।
ওই নৃশংস ঘটনার প্রতিবাদে তিনি যে চিঠিটা লিখেছিলেন তার মূল কথা ছিল অনেকটা এরকম: যেখানে আমার দেশের মানুষকে এভাবে অপমান করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেখানে আপনাদের দেওয়া এই সম্মানের বোঝা আমি বইতে পারব না। এই সম্মানগুলো এখন আমার লজ্জা বাড়িয়ে দিচ্ছে। কি সাংঘাতিক প্রতিবাদ, তাই না? একেবারে অহিংস, কিন্তু তলোয়ারের চেয়েও ধারালো। জীবনের শেষ দিকে এসে রবীন্দ্রনাথ আর শুধু বাংলার বা ভারতের নন, তিনি হয়ে উঠেছিলেন একজন বিশ্ব নাগরিক। চলুন দেখি শেষ জীবনে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি এক বিশাল উত্তরাধিকার রেখে গেছেন। তিনি বহুবার বিশ্বভ্রমণে বেরিয়েছেন, তবে নিছক ঘুরতে নয়, একজন দূত হিসেবে। তার লক্ষ্য ছিল একটাই, পূর্ব আর পশ্চিমের মধ্যে একটা সেতু তৈরি করা, আর সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে বিশ্বভ্রাতৃত্বের কথা বলা। সত্যি বলতে তার সেরা সৃষ্টি হয়তো কোনো একটা কবিতা বা গান নয়, বরং তার হাতে গড়া এই প্রতিষ্ঠানগুলো। শান্তিনিকেতন, শ্রীনিকেতন আর বিশ্বভারতী, এগুলো তো শুধু ইট পাথরের দালান নয়, এগুলো আসলে রবীন্দ্রনাথের স্বপ্নের একটা জীবন্ত রূপ। এরপর ১৯৪১ সাল, দীর্ঘদিন অসুস্থ থাকার পর কলকাতার সেই পৈতৃক বাড়িতেই এই মহান জীবনের অবসান হয়। কিন্তু তার কাজের মধ্যে দিয়ে, তার ভাবনার মধ্যে দিয়ে তিনি তো আসলে অমর হয়ে আছেন। তো এই মহান জীবনের গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই পৃথিবীটা দেখুন, কত বিভেদ, কত সংঘাত। এই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সেই বিশ্ব মানবতার বার্তা, সেই বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ, এগুলো কি আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেনি? উত্তরটা হয়তো আমাদের সবার নিজেকেই খুঁজে বের করতে হবে।